আমার ছেলে অত্যন্ত অত্যন্ত আপত্তিকর একটা পোস্ট করে ফেলেছে। কেন করেছে? আমার ফ্যামিলিতে এই জিনিস আমরা কোনোদিন আশা করিনি, ভীষণ দুর্ভাগ্যজনক। কিন্তু যে পোস্টটা করেছে অত্যন্ত আপত্তিকর। আমাদের দেশের সর্বময় কর্তা, অ্যাডমিনিস্ট্রেটিভ টপ যিনি, তার এতে আমি কোনোভাবেই, আমি বা আমার পরিবারের কেউ এটাকে সমর্থন করি না। এখন আইনের হাতে গেছে, আইনের ওপর আমার যথেষ্ট ভরসা আছে এবং আইন ঠিক যেভাবে ব্যবস্থা করবে সেটা আমরা মেনে নেব। আর আমি সমস্ত মানুষের কাছে হাত জোর করে, দরকার হলে পায়ে ধরে ক্ষমা চাইব। যেটা করেছে অত্যন্ত অন্যায়। এটা আমাদের পরিবারে, আমাদের পাড়ায় এটা প্রথম হয়েছে। আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আমি প্রত্যেকের কাছে হাত জোর করে, দরকার হলে যদি কেউ পায়ে ধরতে দেন আমি পায়ে ধরে ক্ষমা চাইব। এটা কোনোদিন। ভিডিওটি এই কারণে আপনাদের সামনে চালালাম কারণ দেখছেন তো, জেন জি বলছে যে জেনারেশন নিজেকে, তার বাবা ক্ষমা চাইছেন। আমি এটা বলছি না যে ক্ষমা চাইছেন, দেখুন একদম মন থেকে যে ঘটনাটা ঘটিয়েছে একটা যুবক, যাকে নিয়ে তার বাবা বলছেন যে আমি লজ্জিত, আমার প্রবলেমটা হচ্ছে যেন বাবা লজ্জিত, বলছেন আমি লজ্জা অনুভব করছি। মানে আমি ভাবতে পারছি না যে আমার ছেলে এরকম কাজ করেছে, মানে গোটা পাড়াতে এরকম কাজ কেউ করেনি। কি করেছে? তো খমিনির একটা ফটো ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছিলেন, যে একটা মেয়ে সিগারেট খেয়ে খমিনির ফটোতে আগুন লাগিয়েছিল। কেন লাগিয়েছিল? কারণ খমিনি যে রুলস ইরানে ইমপ্লিমেন্ট করেছিল সেখানে মহিলাদের কোনো মর্যাদাই ছিল না, তাদের কোনো ইজ্জতই ছিল না। শুধু তাই নয়, রিসেন্টকার ডেভেলপমেন্ট রয়েছে যে একটা স্কুল টিচার, তিনি হিজাব পরে যাননি বলে তাকে কত চাবুক মারা হয়েছে ওপেন রাস্তার মধ্যে। তার মানে এর থেকে কি বুঝছেন? যে অত্যাচার হচ্ছে বলে মহিলারা প্রোটেস্ট করছেন আর বলছেন যে আমরা আমাদের রাইট চাই। এই যে যুবক খমিনি স্টাইলে প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগালো, এর সাথে কি করেছে নরেন্দ্র মোদী? কি করেছে? রাস্তায় ফেলে পিটিয়ে মেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা বাবা তুলে জেন জি যাকে আপনারা বলছেন, তারা গালাগাল করেছেন, মা বাবাকে গালাগাল করছেন। তো এই জেনারেশনের ছেলে মেয়ের মা বাবারা বলছেন যে করিস না এটা। বাট স্মার্ট ছেলে মেয়ে বলছেন তোমরা কি বোঝো, টেকনোলজি তোমরা জানো, টেকনোলজি কাকে বলে, আমাদের হক, আমাদের রাইট। এবং তারা একটা জোশে চলে আসে। আর আজ ওই জোশের পর রেজাল্ট কি হলো? এই যে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে। এবং এখন সেই ছেলেটি, সেই যুবকটি ফিল করছে আমি অন্যায় করলাম। কখন ফিল করছে? এবার রিয়েলাইজেশন হচ্ছে যে এটা এত বাড়াবাড়ির তো দরকার ছিল না। প্রধানমন্ত্রীর ছবিতে আগুন লাগাচ্ছি সিগারেট খেয়ে, উল্টো সেটাকে আমি পোস্ট করছি। তার মানে সেই হিট অফ দ্য মুভমেন্টে তার মানসিকতা কি ছিল, আর এখন পুলিশের গাড়িতে উঠে তার মানসিকতা কি হয়েছে? সে ফিল করছে যে আমি গিল্ট। কেন? কারণ তার তো বুদ্ধি নেই সেই ভাবার যে আমি যে কাজটি করছি তার রেজাল্ট কি হতে পারে। আজকে সিজেপি প্রোটেস্ট উঠে যাবার পর অলরেডি জানিয়ে দিয়েছে যে যারা পুলিশের মাথা ফাটিয়েছে, যারা অ্যানার্কি তৈরি করার চেষ্টা করেছে, তাদেরকে আমরা সাপোর্ট করি না। তাহলে বেশ কিছু স্টুডেন্টও এরকম হবে যাদের বিভিন্ন জায়গায় বা থানাতে মামলা চলবে, তাদেরকে কল যাবে, হাজিরা দিতে হবে। তার মানে তারা কি করছে সেই সম্পর্কে তাদের আইডিয়াই নেই যে ভবিষ্যতের রেজাল্ট কি হতে পারে। এবার আমি এটা কেন বলছি? কারণ আজকালকার জেনারেশন জি যে নিজেকে বলে যে আমরা নাকি জেন জি, তারা বেসিক্যালি রিপোর্ট অনুযায়ী মা বাবার থেকে কম বুদ্ধিমান। 1930 পর থেকে যদি আমরা রেকর্ড দেখে থাকি, এটাকে ফ্লিন এফেক্ট বলা হয়, যার মাধ্যমে আমরা যদি কার্ভ দেখে থাকি, তো 10 বছর পর পর এটা চেক করা হয় আইকিউ লেভেল, দেখা যাচ্ছে যে মা বাবার থেকে নেক্সট জেনারেশন বেশি বুদ্ধিমান হয়। কিন্তু এইবার জানেন তো কি অদ্ভুতভাবে কয়েক বছর আগে থেকে দেখা যাচ্ছে যে জেনারেশনের বুদ্ধি মা বাবার থেকে কম হচ্ছে। তাদের ভাবার সেই অবস্থাতেই নেই। মানে তারা 9 ঘন্টার বেশি সময় স্ক্রিন টাইমে কাটায়, তারা ভাবতে পারে না, তাদের ধৈর্য নেই, তাদের সহ্য করার ক্ষমতা নেই, তাদের প্রবলেম সলভ করার স্কিল পর্যন্ত নেই। তারা সুইসাইডকে চুজ করে, ডিপ্রেশনে যাচ্ছে জেনারেশন। এবং সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে মা বাবার থেকে কম বুদ্ধিমান বেরোচ্ছে। তারই রেজাল্ট, একটা প্রতিফলন, জাস্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে এনাদের বোঝার জানার ক্ষমতাই নেই। আজকে অভিষেক ডিপকে একটা ট্রেন্ডে চলে এলো, তাকে সাপোর্ট করে হই 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 করে এত স্টুডেন্ট বেরিয়ে পড়লো, আমরা কি বলবো না পেপার লিককে নিয়ে। বাট তার আড়ালে যে কত ঘটনা ঘটছে সেটা দেখার মতো টাইমই নেই, কারণ তারা তাদের জীবনের অর্ধেক সময় রিল দেখতে কাটিয়ে দেয়। তারা জানতেই চায় না, ইন্টারেস্টেডই না। বলবে যে আমি পলিটিক্সে ইনভলভডই না। আবার সেই স্টুডেন্টই কোয়েশ্চেন তোলে। আমি জানিয়ে দিই আপনাদেরকে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার আগে অলরেডি
পিআইবির মাধ্যমে সরকার এফসিআর এর ডিটেলস জারি করে দিয়েছে। এই যে স্টুডেন্ট প্রোটেস্ট আপনারা দেখলেন, এর আড়ালে অনেকেই বারবার বলেছিলেন যে এই মুভমেন্ট আর নর্মাল পেপার লিকে নেই, এটা অন্যদিকে মোড় নিচ্ছে, কারণ সিজেপিকে বেশ কিছু এনজিওরা পর্যন্ত হেল্প করতে লেগেছিল। আজ আমি আপনাদেরকে জানাচ্ছি যে বিদেশে ইউএসএতে কংগ্রেস, মানে আমাদের যেমন পার্লামেন্ট সেরকম ইউএসএতে রয়েছে কংগ্রেস, সেখানে অলরেডি ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টির মধ্যে আলোচনা হয়েছে যে ভারত কেন এফসিআর এ বিলটাকে আরও কড়াকড়ি করছে, কেন সেখানে অ্যামেন্ড আনা হচ্ছে, অর্থাৎ আমাদের দেশের বিল আমরা অ্যামেন্ড করছি, আলোচনা হচ্ছে বিদেশে। প্রবলেমটা এইখানে। কিন্তু যারা নিজেকে জেনজি বলে, ইনফ্যাক্ট এই যে সামনের জেনারেশন যেটা 2013 থেকে 2024, যেটাকে আলফা জেনারেশন বলা হচ্ছে, তাদেরকেও সাবধান করে দিই, সাবধান হয়ে যাও, কারণ মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি আমরা। ভাবার, সার্চ করার, নিজে থেকে কিছু তৈরি করব সেই ক্ষমতাই নেই, যার জন্য আপনারা দেখছেন যে জেনজি ডিটেলসে গেলই না, তারা জাস্ট একটা ট্রেন্ডে গা ভাসিয়ে প্রোটেস্ট করতে লাগলো এবং সরকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দুপা পিছিয়ে গেল। দেশের প্রধানমন্ত্রী রাত্রিবেলায় ভিডিও জারি করে বলছেন যে হ্যাঁ তোমরা উঠে যাও, বাড়ি যাও। সলমান খান নিজে বলছেন যে তোমাদের ফিউচারকে নিয়ে ফ্যামিলিকে ভাবতে দাও। আর অভিষেক ডিপকে যে দুদিনের স্টার, সে ভাবছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা মানে সে ট্যাগলাইন কি, মানে ডায়লগ কি মারছে শুনুন, বলছে সুবা হো গই মামু। তাদের সোচ দেখুন একবার, সুবা হো গই মামু বলছেন, ঝুঁকতি হ্যাঁ দুনিয়া, ঝুঁকানে ওয়ালা চাইয়ে। এই সমস্ত লাইন যা বোঝায় যে তারা টেম্পোরারিতে চলছে। অভিষেক ডিপকে তো বাইরে থেকে পুশ করা, কিন্তু তার ট্রেন্ডে মানে এই লাইনটা বলে দিল, হো 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 করতে লাগলো, মানে স্টুডেন্টের ক্ষমতাই নেই আর অত ডিটেলসে ভাবার। এবার আমি আপনাদেরকে জানাবো যে এফসিআর কে নিয়ে অলরেডি পিআইবির দিক থেকে ডিটেলস জারি করা হয়েছে, সেই ডিটেলসে কি রয়েছে, কেন এনজিওদের এত মাথা খারাপ হয়ে রয়েছে, কেন এনজিওরা চাইছিল যে সিজেপি প্রোটেস্ট লং টার্মে চলুক, তারও আমি আপনাদেরকে ডিটেলস জানাবো। কিন্তু তার আগে আপনাদেরকে বেশ কিছু ইতিহাস জানতে হবে। আমি যেমনটা আপনাদেরকে বললাম যে বিদেশে অলরেডি আলোচনা হয়েছে, সেমভাবে ভারত সরকারের দিক থেকে পিআইবিতে বলা হয়েছে আমরা তো হাসানো রুল ফলো করছি, হাসানো রুল ফলো করছি, মানে আপনারা যা করেছেন আমরা তো সেটাই দেখে কাজ করছি। অর্থাৎ বিদেশে অলরেডি এফসিআরের মতো যে সমস্ত রুলস রয়েছে সেগুলো প্রচণ্ড কড়া। আমি যদি ইউএসের কথা বলে থাকি তাহলে সেখানে রয়েছে এফএআরএ, যেখানে কোনো কারণে যদি এই সমস্ত প্রোটেস্টের মাধ্যমে সরকারের ওপর প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে 8 বছর থেকে 14 বছর পর্যন্ত জেল হতে পারে। সেমভাবে অস্ট্রেলিয়াতে রয়েছে ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি স্কিম অ্যাক্ট 2018, যার মাধ্যমে বলা হচ্ছে যে যদি এনজিওর মাধ্যমে এইভাবে ভুলভাল ফান্ডেডভাবে যদি দেশের মধ্যে কোনো অ্যানার্কি তৈরি করা হয় এবং সেটা ধরা পড়ে তাহলে জেল তো হবেই হবে, তারপর সম্পত্তি বাজেয়াপ্তও হবে, সেই এনজিওর মাধ্যমে তৈরি হওয়া সম্পত্তিও বাজেয়াপ্ত হবে। শুধু তাই নয়, আমি যদি ইউকের কথা বলে থাকি তো ফরেন ইনফ্লুয়েন্স রেজিস্ট্রেশন স্কিম ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট 2023, এখানে বলা হচ্ছে যে আমি তো জেল পাঠাবোই, সম্পত্তি বাজেয়াপ্ত করবোই, তার পাশাপাশি যে ব্যক্তি ধরা পড়বে তাকে দেশের বাইরে ছুঁড়ে ফেলে দেবো। কানাডাতেও সেম রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমাদের দেশে যখন বলা হচ্ছে এফসিআর আমরা অ্যামেন্ড করতে চলেছি, তখন সিজেপির মতো একটা প্রোটেস্ট স্টার্ট হয়ে যায়, তারা আর ওটাকে লাগু হতে দেবে না। কেন লাগু হতে দেবে না? কারণ এফসিআরে 2/3 মেজরিটিতে নয়, এটা সিম্পল মেজরিটিতে পাস হবে, আর এটা পাস হলেই বেশ কিছু এনজিওর ঘাড়ে ধাক্কা লেগে যাবে। গ্রিন পিস সম্পর্কে আপনারা অনেকেই জানেন, এনজিও এখন গুগলে লিখলেই বেরিয়ে আসবে, কিন্তু আমি আপনাদেরকে আরও ডিটেলস জানাবো। সেটা হচ্ছে পিএফআই, যা এই সংস্থা সরকার ব্যান করেছে, এবং এখানে কি বেরিয়েছে ডিটেলস আমি সেটা আপনাদেরকে জানাই। পিএফআইতে দেখা গেছে যে গালফ কান্ট্রির দিক থেকে হাওয়ালার মাধ্যমে, ফেক চ্যারিটিজের মাধ্যমে এবং বেশ কিছু এফসিআরএ গ্র্যান্টেড এনজিওর মাধ্যমে টাকা ঢুকেছে। টাকা ঢুকেছে কি পারপাসে? এডুকেশন পারপাসে এবং মাদ্রাসাতে পড়াশোনা করানোর পারপাসে। খুব ভালো কথা, কিন্তু যখন ইডি এবং এনআইএ তদন্ত করতে নামে তখন ধরা পড়ে যে বাবা $620 মিলিয়ন এরা অলরেডি মানি লন্ডারিং করে বসে রয়েছে, এবং এই যে রিয়েল এস্টেট বলে থাকুন, এডুকেশন বলে থাকুন, মাদ্রাসা বলে থাকুন, কোনো খাতেই এই টাকা ব্যবহার করা হয়নি। এই টাকা ইউজ করা হয়েছে আর্মস ট্রেনিং আর টেররিজম অ্যাক্টিভিটির ওপর খরচ করা হয়েছে এই টাকা। তারপর পিএফআইকে ব্যান করা হয়। সেমভাবে আমরা যদি 2014 রিপোর্ট দেখে নিই তো আইবির রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে 2 to 3% গ্রোথ আমাদের দেশের ডেভেলপমেন্ট করতে আটকাচ্ছে বিদেশি ফান্ডেড প্রোটেস্ট।
আরও ডিটেলসে যদি আমরা চলে আসি তো প্রত্যেকটা আমাদের দেশে যত ডেভেলপমেন্টের কাজ চলছে, সেটা বড় হোক ছোট হোক, প্রত্যেকটা কাজের পেছনে দেখবেন একটা করে এনজিও অবজেকশন দিয়ে বসে রয়েছে। সেটা এনভায়রনমেন্টাল কারণে হয়ে থাকুক না কেন বা যে কোনো কারণে হোক না কেন, একটা এনজিও অবজেকশন দিয়ে রয়েছে। আমাদের দেশের যদি আমি টোটাল আঁকড়াতে যাই তো কটা এনজিও রয়েছে? টোটাল 37 লক্ষ এনজিওস রয়েছে। আমি ব্যানের কথা বলছি না, যেটা রানিং চলছে আমি তার কথা বলছি। শুধু তাই নয়, হাস্যকর বিষয় এবং এটার উদ্দেশ্য কত খারাপ তখনই ধরা পড়লো যখন আমি জানতে পারছি যে 37 লক্ষ এনজিও তো রয়েছে, কিন্তু তার সাথে অ্যাটাচড স্কুল কটা রয়েছে তো জানা যাচ্ছে মাত্র 11 লক্ষ। তাহলে যে ফান্ড ঢুকছে, আমি তো ডেটা দিয়ে আপনাদেরকে বলছি, 2019 থেকে 2022 পর্যন্ত টাকা ঢুকেছে 55,741 কোটি টাকা। শুধু তাই নয়, আমি যদি পার ইয়ারের হিসাব দিয়ে দিই তো 2021-এর পর থেকে এক বছরে 23,000 কোটি টাকা করে পার ইয়ার এনজিওতে টাকা ঢুকেছে। তাহলে এই টাকা যদি এডুকেশন পারপাসে ইউজ না করা হয়, ডেভেলপমেন্ট পারপাসে ইউজ না করা হয়, তাহলে বিদেশ থেকে টাকা দিচ্ছে কি কারণে? ট্রাম্প পর্যন্ত বলেছিলেন যে ভারতের ইলেকশনে $121 মিলিয়ন খরচা করা হয়েছে। তো কেন করা হয়েছে? এই যে কোয়েশ্চেনগুলো, এটা রিপোর্ট বলছে যে ভারতের ডেভেলপমেন্টের একটা জায়গায় এনজিও ব্যাকে রয়েছে। শুধু তাই নয়, এই যে সৌরভ দাসকে আপনারা দেখছিলেন না, ককরোচ জনতা পার্টির, আমি একটুখানি ডিটেলস মানে রিয়েল খবর দিই, বাস্তব রিয়ালিটি জানাই। এই সৌরভ দাস কেউ না, একজন জার্নালিস্ট ছিলেন এবং একে ফান্ড করতো ঠাকুর ফাউন্ডেশন বলে একটি এনজিও। FCR এর মাধ্যমে ফেসে যায় এবং সেটাকে ব্যান করা হয়, তো টাকা ঢোকা বন্ধ। সেই সৌরভ দাসও ককরোচ জনতা পার্টিতে প্রোটেস্টের মধ্যে রয়েছিলেন এবং এই প্রোটেস্টে এনজিওরা ছিল, ব্যাক দিচ্ছিল। তো সরকার জাস্ট নিজের বুদ্ধিকে ইউজ করে দুপাক পিছিয়ে FCR-এ তো লাগু হবে এবং PIBর মাধ্যমে অলরেডি ডিটেলিং জারি করা হয়েছে। এবার আপনাদের কোয়েশ্চেন হবে যে ডিটেলিংসে কী কী রয়েছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমাদের ভাই বিদেশ থেকে যে টাকা আসবে সেটা আমরা রেগুলেট করব। যার জন্য 3টে রুলস এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এক হচ্ছে কারা বিদেশি অনুদান নিতে পারবে এবং কি শর্তে নিতে পারবে, এই আইন সেটা নির্ধারণ করবে। কে নেবে, কি শর্তে নেবে, সেটা এই আইন নির্ধারণ করবে, যেটা নতুন অ্যামেন্ড করা হচ্ছে। সেকেন্ড, বিদেশি টাকা কিভাবে গ্রহণ হবে এবং তার একদম হিসাব রাখতে হবে, সরকারকে তার রিপোর্টও দিতে হবে। আমার মা আমাকে 500 টাকা দিল এবং সেই টাকা আমি কোথায় খরচা করলাম তার হিসাব করে আমাকে জানাতে হবে, বাবাকে জানাতে হবে। আমি যে দেশে থাকি আমি সেই সরকারকে আমি জানাবো, এটা জানাতে হবে, এটাও এই রুলসের মধ্যে থাকবে। থার্ড হচ্ছে বিদেশি অর্থ ব্যবহার করে ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করতে পারে এমন কিছু নির্দিষ্ট কাজের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ওই যেমন FPI-এর কথা আমি আপনাদেরকে বললাম, এই PFI-এর কথা আমি আপনাদেরকে বললাম, এডুকেশন পারপাসে টাকা নিয়ে ইউজ করতো আর্মস ট্রেনিংয়ে। এই সেমভাবে আমি আপনাদেরকে আরেকটু বড় আপডেট দিয়ে থাকি। এই যে টাকাগুলো IB রিপোর্ট 2014 অনুযায়ী জানা যাচ্ছে যে এখানে বেশ কিছু এক্সপার্ট থাকে যারা এই বিদেশি ফান্ডকে 3 ভাগে ভাগ করে থাকে। প্রথম হচ্ছে রেড সার্কেলের মাধ্যমে এরা কি করে, অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল এজিটেশন তৈরি করে। টাকাটাকে ভাগ করছে এক্সপার্টরা, 3 ভাগে ভাগ করছে। রেড সার্কেলের মধ্যে থাকছে কি, অ্যান্টি ইন্ডাস্ট্রিয়াল এজিটেশন, যখন যেখানে ইন্ডাস্ট্রি হবে, ভাই ক্ষতি হচ্ছে, এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, এই হচ্ছে করে সেই ফান্ড সেই প্রোটেস্টে দেবে। সেকেন্ড, গ্রিন সার্কেল, যেখানে বলা হচ্ছে ইসলামিক র্যাডিক্যাল, যেখানে টেরর যারা তৈরি হচ্ছে, আতঙ্কবাদীদেরকে টাকা দেওয়া, তাদেরকে ফিনান্সিয়াল হেল্প করা এবং আর্মস ট্রেনিং দেওয়া, সেই খাতে একটা ফান্ড ঢোকে। আর থার্ড হচ্ছে ব্লু সার্কেল, যেখানে রিলিজিয়াস কনভার্সন করানো হয়। বিভিন্ন জায়গায় দেখবেন এই যে ধর্ম পরিবর্তন হয় না, তারা বলে এই তো আমাদের চলে এসেছে বড়দিনে গিফট আসছে। গিফট কোথায় থেকে আসছে? আমেরিকা থেকে আসছে। সেই পারপাসে একটা ফান্ড ইউজ করা হয়। তো এই যে 3 রকমভাবে এক্সপার্টরা ফান্ডকে ইউজ করছে, সরকার বলছে ভাই নজর রাখবো। শুধু তাই নয়, সরকার এই FCR-এতে যেটা নতুন করতে চলেছেন সেটা আরও করা, সেটা হচ্ছে যে FCR-এ আইনের মাধ্যমে যে এনজিও বন্ধ হবে, বন্ধ তো হবেই যদি কিছু গন্ডগোল ধরা পড়ে, তার পাশাপাশি সেই এনজিওর মাধ্যমে যে অ্যাসেট তৈরি করা হয়েছে সেই অ্যাসেটও বাজেয়াপ্ত করবে সরকার এবং সরকার নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। আরে রাতারাতি ছাপা মারতে যাচ্ছে এনজিওতে, কোনো রকম ধরা পড়েছে কিছু, যখনই ইনভেস্টিগেশন করতে যাচ্ছে রাতারাতি শাটার নামিয়ে দিচ্ছে, বলছে এনজিও তো কাল থেকে বন্ধ, এবার চলুক না ইনকোয়ারি এমনি লেন্দি প্রসেস। অ্যাসেটের মাধ্যমে টাকা ইনকাম হচ্ছে সেই এনজিওর। তো সরকার বলছে যে এনজিওর মানে বিদেশি ফান্ডের মাধ্যমে যদি কোনো মাদ্রাসাও তৈরি হয়ে থাকে সেই টাকা থেকে, আর সেই এনজিওকে যদি ব্যান করা হয়, তাহলে সেই মাদ্রাসার কন্ট্রোলও সরকার নিয়ে নেবে, সেই স্কুলের কন্ট্রোলও সরকার নিয়ে নেবে, সরকার অ্যাসেট বাজেয়াপ্ত করবে। এটা হচ্ছে বাংলা কথায়।
এফসিআরএকে আরও করা এবং বিদেশকে পরিষ্কারভাবে এফবিআই এর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আমরা তো হাসানো রুল ফলো করছি, আপনাদেরকে দেখেই তো আমরা শিখেছি, আপনাদেরকেই আমরা ফলো করছি এবং আমরা এফসিআরএ অ্যামেন্ড করে এটাকে আরও শক্ত করছি। অলরেডি টেবিল করা হয়ে গেছে, ডিবেট করা বাকি রয়েছে, সিম্পল মেজরিটিতে এফসিআরএ পাস হবে। তার জন্য দেশের প্রধানমন্ত্রীকে একটুখানি ভিডিও করে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিতে হয়েছে। ঠিক আছে, দেশের স্বার্থে এগুলো দরকার, সেটাই করেছে। তো জেনজিকে একটু এগিয়ে এসে ভাবতে হবে যে গ্রাফ নামছে, ফ্লিন এফেক্ট যাকে বলা হচ্ছে সেই গ্রাফ নামছে, জেনারেশন দেখা যাচ্ছে যে মা বাবার থেকে কম ইন্টেলিজেন্ট। তো এই বিষয়ে জেনজিকে ভাবতে হবে যে আমরা কেন এত ডিপ্রেশনে যাচ্ছি, আমরা কেন কোনো প্রবলেমের মধ্যে নিজেকে ফাঁসিয়ে নিই। তাদের মনে হয় যে আমরা খুব কুল, এই যে থটসগুলো, এই যে প্রবলেম, আমার প্রবলেমই সব থেকে বড় প্রবলেম, তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তাদের প্রবলেম সলভ করার স্কিলই নেই, তাদের ধৈর্যই নেই, তাদের সহ্য ক্ষমতাই নেই। কথায় কথায় তারা মা বাবার সাথে বলছে যে থাকলো আমি চললাম। এই যে অ্যাটিটিউড, এগুলো পুরোটাই হচ্ছে এই ডিজিটাল অ্যাডিকশন। ফাঁকা টাইমে, স্ক্রিন টাইমে মোবাইল টাইম কেটে যাচ্ছে, বাস। নতুন কিছু ক্রিয়েটিভিটি বা নতুন কিছু করব, নতুন ওই জায়গাতেই তো নেই। এটা আমি বলছি না, এটা রিপোর্ট বলছে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য হতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।